স্যার দেখা যাচ্ছে। ইনসান তুমি গত ক্লাসে কি পার্সেন্টেজ পাঠিয়েছিলা গত ক্লাস? কত ক্লাস স্যার পার্সেন্টেজ স্যার আপনি নিয়ে? হ্যাঁ স্যার পাঠাইছিলাম তো স্যার, কোথায়? আপনার হোয়াটসঅ্যাপে স্যার। না পাইনি মনে হয়, এটা থাকবে তাহলে পাঠিয়ে দিও। গত স্যার ক্লাস আপনি মনে হয় স্যার গত ক্লাসের পার্সেন্টেজটা আপনি নিয়ে নিয়েছিলেন, দুইজন কয়জন অ্যাবসেন্ট ছিল ওটা আপনি নিয়ে নিয়েছিলেন সরাসরি। খেয়াল নাই, মনে নাই তোমার মনে আচ্ছা থাক। স্যার আমি পাঠিয়ে দিব স্যার আবার। ওইটা ডিলেট পাঠিয়ে দিও, গতকাল ক্লাসটা আলাদা করে পাঠিয়ে দিও, আমার খেয়াল নাই। আচ্ছা আমরা শুরু করি, যারা আসছে তো আসছে, 22 জন আসছে। আচ্ছা এটা একটু আমরা গত ক্লাসে যে ছিল যে স্ট্রাকচার অফ ভাইরাস, যারা অনলাইনে আছো একটু খেয়াল করো, এই বিষয়টা একটু খেয়াল করবে। যদি এই ছবিটা মনে থাকে, এই পিকচারটা মনে থাকে, তোমার স্ট্রাকচারটা মোটামুটি ভাইরাসের এটা লাগবে, কারণ দিস ইজ দ্য বেসিক। এটা বারবার বলার কারণ দেখো, কারণ ইট ইজ দ্য বেসিক, এটা না থাকলে পরবর্তী সময় ঝামেলা হবে। এখানে মাঝখানে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। এটার ছবি আঁকার প্র্যাকটিস করবে। নিউক্লিক অ্যাসিড কি ধরনের থাকে? হয় আরএনএ অথবা ডিএনএ। আর থাকে কি? ক্যাপসিড। এই যে চারদিকে ক্যাপসিড, এই ক্যাপসিড গুলি কম্পোস্ট অফ ক্যাপসোমিয়ার, ছোট ছোট পার্ট দিয়া থাকে ক্যাপসোমিয়ার। আর ফিউ ভাইরাস, সাম ভাইরাস মে হ্যাভ এনভেলাপ, সবগুলি না, কিছু এনভেলাপ থাকবে, কিছু কিছু এনভেলাপ থাকবে না। এটা ছিল বেসিক স্ট্রাকচার। এইটাকে ধরে আমরা এখন আগাই। এইটাকে যদি আমরা আমরা ওয়ার্ডে নিয়ে আসি, এটা ছিল পিকচার। ছবিটাকে যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করি, দেখো তাহলে মাঝখানে ডিএনএ আর আরএনএ থাকবে, স্ট্রাকচারাল প্রোটিন থাকবে। দিস ইজ দ্য বেসিক। এটা একটা ছবি তুলে রাখতে পারো, স্ক্যান করে রাখতে পারো, একটু বুঝতে হবে। স্ট্রাকচারাল প্রোটিন থাকবে, আর হলো নিউক্লিওক্যাপসিড থাকবে। এটাকে একসাথে বলবো আমরা নিউক্লিওক্যাপসিড। যদি এবারে এনভেলাপ থাকে তাহলে বলবো এনভেলাপ ভাইরাস, না থাকে নন এনভেলাপ ভাইরাস। দিস ইজ দ্য বেসিক। এটুকু বুঝলে এরপরে আর ঝামেলা হবে না। এগুলি বলেছি, আর এগুলি আর লাগবে না। প্রোটিনটাও বলেছিলাম। এখান থেকে শুরু করবো। ভাইরাল এনজাইমস। এনজাইম কিসের জন্য লাগে? The need for replication. Mainly enzymes are required for their replication. The two types of enzyme আছে, RNA polymerase and reverse transcriptase. এই দুটি ইম্পর্টেন্ট। আর কতগুলি পজিটিভ নেগেটিভ সেন্স আছে, এটা একটু আরো পরে দেখে নেক্সটে হয়তো ডিসকাস করতে হবে, এটা এই মুহূর্তে বুঝবে না। শুধু একটু মনে রাখো যে দুইটা এনজাইম থাকে, একটা RNA polymerase and reverse transcriptase. These are required for the viral replications. এখন কতগুলো টার্ম আছে, এগুলো যখনই ভাইরাল স্ট্রাকচারে আসবে, ফার্স্ট কোশ্চেন থাকবে যে ভাইরাসের বেসিক স্ট্রাকচার গুলি বললো, ওগুলো বলার পরে বলবে কিছু ডিফেক্টিভ ভাইরাসের নাম বলো। সেকেন্ড কোশ্চেন, এখান থেকে কিছু ডিফেক্টিভ ভাইরাসের নাম ওরা জানতে চায়। টার্মগুলি এরকম থাকে। ডিফেক্টিভ ভাইরাস কাদের বলবো? ওই যে স্ট্রাকচার গুলি বললাম, যাতে কমপ্লিট না থাকে, কোথাও ডিফেক্ট থাকে, সেগুলো আমরা ডিফেক্টিভ বলি। ডিফেক্টিভ ভাইরাসকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। এটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, এমনি বোঝার জন্য। যে কিছু কিছু ভাইরাসে তোমার জেনেটিকে, ওদের জিন বললাম, সেখানে ডিলিশন থাকে অথবা মিউটেশন থাকে, যে জন্য রেপ্লিকেট করতে পারে না। কিছু কিছু ভাইরাসের যদি পরবর্তী পর্যায়ে জিনের ডিফেক্ট থাকার করার জন্য দে ক্যানট রেপ্লিকেট। আর একটা আছে, কিছু ভাইরাসের নর্মালি কিছু ল্যাকিং থাকে, কোনো ডিলিশন অথবা মিউটেশন নয়, নর্মালি কিছু তোমার ল্যাকিং থাকে, যে কারণে তোমার those virus cannot replicate alone. For example, ভাইরাস হেপাটাইটিস ডি, তো ডেল্টা ভাইরাস, এটা আমরা পরে আসবো, দেখবো যে ডেল্টা ভাইরাস ক্যানট রেপ্লিকেট অ্যালোন, যে কারণে হেপাটাইটিস ডি ভাইরাস কখনো একা থাকে না, সাথে বি থাকতে হয়। যদি কারো হেপাটাইটিস ডি পজিটিভ থাকে, তা ধরে নিতে হবে তার বি আছে, কারণ বি ছাড়া ডি ক্যানট রেপ্লিকেট। এটাও পরে আসবো। এইখান থেকে আসো, কতগুলি টার্ম যে ভাই ব্যাসমান জিজ্ঞেস করে। একটা সিউডোভাইরন।
এখানে থেকে মজার জিনিস দেখো, আমরা ভাইরাস যে স্ট্রাকচার দেখিয়েছিলাম সেখানে কি থাকে, সেখান থেকে আরএনএ আর ডিএনএ, কিন্তু এখানে দেখা যায় যে এখানে তোমার যে হোস্ট সেলে ডিএনএ থাকে, ওখানে যে নিউক্লিক অ্যাসিড থাকে হোস্ট সেলে, একটু ভালো করে খেয়াল করো, যেখানে যে নিউক্লিক অ্যাসিড থাকে হোস্ট সেলে নিউক্লিয়াস থাকে, নট ভাইরাল। ওখানে যে নিউক্লিক অ্যাসিড থাকবে সেখানে হোস্ট সেল ডিএনএ থাকে। তাহলে কি হলো, হোস্ট সেল ডিএনএ থাকলে ক্যান ইনফেক্ট দ্য পারসন, যে কোনো পারসনকে ইনফেক্ট করতে পারবে, কিন্তু ক্যানট প্রডিউস ডিজিজ, কারণ ওরা ভাইরাল জিন ক্যারি করে না। ইনস্টেড অফ দে ক্যারি দ্য হোস্ট সেল ডিএনএ। যখন রেপ্লিকেশন হয়, আমরা রেপ্লিকেশন যাবো, রেপ্লিকেশন সময় যখন দেখবা যখন এগ্রিগেট হয়, তখন ওরা ভাইরাল তোমার ভাইরাল নিউক্লিক অ্যাসিডের পরিবর্তে হোস্ট সেল নিউক্লিক অ্যাসিড ওরা ক্যারি করে সেন্টারে, যে কারণে আমরা এটা বলি সিউডোভাইরন। ভাইরয়েড, এই টার্মগুলি একটু দেখে নিবে, পরীক্ষার সময় জিজ্ঞেস করে। ভাইরয়েড, এখানে দেখো, এখানে ওই যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে সার্কুলার আরএনএ আছে, কিন্তু তোমার কি নাই, তোমার ক্যাপসিড যেটা আছে ক্যাপসিড নাই, প্রোটিন কোডটা নেই। হ্যাঁ ক্যাপসিন, এটা কোডটা নাই, কিন্তু ডিএনএ আছে কিন্তু কোড নাই, ইনভেলপও নাই, এটা হলো ভাইরয়েড। এরকম হিউম্যানে এগুলো নাই, এগুলো সাধারণত তোমার থাকে হলো প্লান্টে আছে। এগুলো একটু ছবি দেখবে, ছোট এক লাইনের মনে রাখবে, এগুলো ভাইবার সময় একটু জিজ্ঞেস করতে পারে। এই যে ভাইরয়েড, এগুলো প্লান্ট ডিজিজ করে, হিউম্যান ডিজিজ করে না। আর একটা স্প্রিয়ন, এটা মোটামুটি এখন মাঝে মাঝে হয়, দেখা যায় এটা সাধারণত। স্প্রিয়নটা হলো ইনফেকশাস প্রোটিন, এখানে নন নিউক্লিক অ্যাসিড, contain only the protein, no nucleic acid. এবং এগুলো সাধারণত নিউরোজেনারেটিভ ডিসঅর্ডার করে ইন হিউম্যান এন্ড অ্যানিমাল। এটা অ্যানিমাল হয়, হিউম্যান হয়, তাহলে কি হলো, এখানে একটা ভাইরাস লাইক স্ট্রাকচার, কিন্তু এর তোমার কি থাকে, অনলি প্রোটিন, আর কিছু নাই, নো নিউক্লিক অ্যাসিড। এটা তোমরা পিরিয়নের উপরে শর্ট নোট রেডি করো 2 মার্কের জন্য, এটা যে কোনো সময় হয়তো মাঝে দেয়, রাইট শর্ট নোট ডাউন পিরিয়ন, অথবা যারা পরীক্ষায় তোমরা ভালো করবে তাদেরকে অনেক সময় ভাইবার সময় হয়তো টাস্ক করতে পারে। এরপরে চলে যাই আমরা তোমাদের নেক্সট কিছু কোশ্চেন। এটা কোশ্চেনটা বললেও তোমরা এমনি আমি কোশ্চেন বলে দিচ্ছি, পড়ে নিবে অথবা মুখস্থ করে নিবে, এটা এরকম না। বললো যে ভাইরাল ক্লাসিফাই করো, ভাইরাল কয় রকম আছে, আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, কয়টা আরএনএ ভাইরাসের নাম বলো, কয়টা ডিএনএ ভাইরাসের নাম বলো, এই যে এরকম থাকবে। এগুলো এখানে পড়ানোর কিছু নাই, এগুলো নিজেরা মনে রাখবে। আরএনএ ভাইরাস কি আছে, ডিএনএ ভাইরাস কি আছে, এটা ধরবি ভাইবার স্ট্রাকচারের পরই হয়তো ওই সব ডিফেক্টিভ ভাইরাস বললো, এরপর হয়তো বললো কয়েকটা আরএনএ ভাইরাসের নাম বলো, কয়েকটা ডিএনএ ভাইরাসের নাম বলো, কয়েকটা এনভেলাপ ভাইরাসের নাম বলো, কয়েকটা নন এনভেলাপ আরএনএ ভাইরাসের নাম বলো, এনভেলাপ নন আরএনএ ভাইরাসের নাম বলো। এই জিনিসগুলো তোমাদের ছক করে চার্ট করে পড়তে হবে। এগুলো অন্যভাবে কোনো মনে রাখার কোনো, এখানে মুখস্থ করার ছাড়া কোনো উপায় নাই। বোঝা গেল কিনা? যে আরএনএ ভাইরাসের নাম বলো, ডিএনএ ভাইরাসের নাম বলো, আচ্ছা বললে এরপর হয়তো ভাগ করে বললো যে ইনভেলাপ আরএনএ ভাইরাসের নাম বলো, ইনভেলাপ নন আরএনএ ভাইরাসের নাম বলো, এরকম যে কোনো ভাবে বলতে পারে। এখানে যে কোনো বই তোমাদের এরকম চার্ট আছে, যে কোনো জায়গা থেকে দেখে নেবে, এটা পড়ার দরকার নাই। আমরা চলে যাই রেপ্লিকেশন, ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট। স্ট্রাকচার পরে আসবে রেপ্লিকেশন অ্যান্ড অ্যান্টিভাইরাল ড্রাগস। অ্যান্টিভাইরাল ড্রাগসে আমরা আরো পরে যাব, সব ভাইরোলজি এটা একদম শেষে যাব। আমরা যাই রেপ্লিকেশনে, কারণ রেপ্লিকেশন স্ট্রাকচার ছাড়া বাকি জায়গায় তোমাদের বোঝাটা একটু কঠিন হবে। রেপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা না বুঝলে অনেক কিছু বুঝবে না। রেপ্লিকেশন স্টেজ থাকে, এটা তোমার রিভিউ থেকেও দেখতে পারো, রিভিউ থেকেই দেখবে, অন্য জায়গায় দেখবে না, রিভিউ থেকে ছবিটা দেখবে। আর তোমাদের হয়তো তোমার যে বইগুলি পড়ো, জানি না তোমরা কোনটা পড়ো, ওগুলো থাকতে পারে, অসুবিধা নাই, কিন্তু একটু মেইন বই দেখে নিতে হবে। এখানে প্রথমে থাকে হলো রিকগনিশন অফ দ্য টার্গেট সেল। তোমাদের বইগুলিতে এখান থেকে শুরু হয়েছে, এটা বাদ, এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং, তো রিকগনাইজ হইতেই হবে। ফর এক্সাম্পল হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এটা কি করবে, এটা ইনফেক্ট দ্য হেপাটোসাইট, অন্য জায়গায় তো অন্য সেলে করে না। হেপাটাইটিস বি আরবিসি ইনফেকশন করে না, ডব্লিউসি করে না, দে ইনফেক্ট দ্য
hepatocyte. This is the target cell, hepatocyte. কেন? They have a specific receptor for virus. তার রিকগনিশন হলো, হওয়ার পর কি করবে? অ্যাটাচড হতে হবে। রিকগনাইজ করলেই হবে না, ফার্স্ট অ্যাটাচড। অ্যাটাচড হলেই হবে না, পেনিট্রেট হতে হবে, সেলের ভিতরে ঢুকতে হবে। ঢুকলেও হবে না, তারপরে আনকোটিং হতে হবে। এই যে স্টেজগুলি মনে রাখবে, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং। এখন আমরা তিনটা একটু ডিসকাস করি, পরে আমরা আবার যাব। অ্যাটাচমেন্ট কি আবার তোমাদের জায়গায় অনেক জায়গায় লাগবে অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন এটার মধ্যে কি আছে? অ্যাটাচমেন্ট অন দ্য ভাইরাল সাইট আর রিসেপ্টর অন দ্য হোস্ট সেল। তাহলে এটা দুইটা জিনিস থাকে, একটা হলো ভাইরাসের একটা সাইট থাকতে হবে যেখানে অ্যাটাচ করে, আর হোস্ট সেলের যে বাইন্ডিং সাইটে থাকে সেটা আমরা বলি রিসেপ্টর। রিসেপ্টর কোথায় থাকে? অন দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন অফ দ্য হোস্ট সেল। এটা যে বলছিলাম ভাইরাল অ্যাটাচ টু স্পেসিফিক রিসেপ্টর। আমাদের মিলিয়নস এর মিলিয়ন ভাইরাস আছে। কোনো ভাইরাসকে দেখো প্লান্ট ইনফেকশন করে, কোনো ভাইরাসকে অ্যানিমেল ইনফেকশন করে, কোনো ভাইরাস হিউম্যান ইনফেকশন করে। আবার হিউম্যান হইলেও হবে না, কোনো ভাইরাস স্পেসিফিক। হেপাটাইটিস বি বললাম যে হেপাটাইটিস করে, পোলিওমাইলাইটিস পোলিও করে, তাই না? হার্পেস করে। এই যে ইনফেকশনগুলি করে সেল আর স্পেসিফিক। এরপর হলো পেনিট্রেশন। কি হয় পেনিট্রেশন? এন্ডোসাইটোসিস মেইনলি হয়। এটা হলো দুই ভাবে করতেছে, একটা হলো ভাইরাল এনভেলপ মে ফিউজ উইথ দ্য হোস্ট সেল, একটা হলো যে ভাইরাল যে এনভেলপ ভাইরাসটা হলো এটা হোস্ট সেলের যে সাইটোপ্লাজমিক মেমব্রেনের সাথে ফিউজ হয়ে গেল। ফিউজ হওয়ার পরে রিলিজ দ্য নিউক্লিক অ্যাসিড ইনটু দ্য সাইটোপ্লাজম। এটা একটা। আর একটা হলো ভাইরাস এন্টার বাই এন্ডোসাইটোসিস, এনভেলপ করলো। দুইটা কিন্তু, একটা হলো ফিউশন হলো, ফিউশন হওয়ার পরে রিলিজ হলো, আর একটা না, একটা হলো এনভেলপ করে ফেললো। এই দুই ভাবে তোমার ঢুকতে পারে, পেনিট্রেট হতে পারে। পেনিট্রেট হওয়ার পরে কি হবে? পেনিট্রেট হলো, কি হলো? ক্যাপসিড। ক্যাপসিডটা ভাঙতে হবে তো। ক্যাপসিডটা না ভাইরাসের যে তোমার নিউক্লিক অ্যাসিড রিলিজ হবে না। তাহলে প্রথম হলো ভাইরাস এনভেলপকে ফার্স্ট রিমুভ, যেগুলো এনভেলপ ভাইরাস সেটা এনভেলপ রিমুভ করতে হবে। আচ্ছা তাহলে গেল, এটা হলো তোমার এন্ডোসাইটিক বেসিক্যাল, এটা কিছু না, গেল। এরপরে স্টেজ হলো early RNA and non-sterile protein synthesis, replication of genome. এরপরে হলো fifth stage replication genome, fifth stage হলো late messenger RNA and structural protein synthesis, then হলো post structural modification of the proteins. এই স্টেজগুলি বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন জায়গায় আছে। মেইন এটা আমরা আরো একটু ডিটেইলসে হয়তো বলবো। এখানে দেখো the viral genome directed the host cell metabolic machinery. Virus itself cannot replicate. এখানে ভাইরাল হোস্ট সেলের যে মেশিনারি আছে রেপ্লিকেশন সেটা ইউজ করতে হয়। কেন? টু সিনথেসিস দ্য ভাইরাল এনজাইমস এন্ড দ্য আদার ভাইরাল পার্টস। প্রথম হলো ভাইরাল জিনোম ট্রান্সক্রাইবড ইন দ্য ভাইরাল মেসেঞ্জার আরএনএ। ভাইরাল জিনোম যে এন্ট্রি হলো, এখানে কি ছিল? আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে, ডাবল স্ট্র্যান্ড হতে পারে, পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে। অল আর ফার্স্ট কনভার্টেড টু দ্য মেসেঞ্জার আরএনএ। And then it goes to the host cell ribosomes. তাহলে প্রথমে মেসেঞ্জার তৈরি করলো, then it goes to the host cell ribosomes. Host cell ribosomes use করেই ultimately they synthesis their structures, where it translates into the viral structural protein and the
viral enzymes. এটা আর্লি ফেজে তোমার যেটা হয় এটা 1000 হবে, মিলিয়নস এন্ড মিলিয়নস কপি তৈরি করে। লেট ফেজ রেপ্লিকেশন যেটা হচ্ছে, প্রথম ফেজে কিন্তু হয় তৈরি হচ্ছে প্রোটিন, আবার একটু যাই, ফার্স্ট ফেজে তৈরি হচ্ছে তোমার এনজাইমস এন্ড ভাইরাল প্রোটিন। সেকেন্ড ফেজে তোমার তৈরি হচ্ছে তোমার স্ট্রাকচার প্রোটিন, যেগুলি যেমন ক্যাপসিড প্রোটিন, ম্যাট্রিক্স প্রোটিন, গ্লাইক প্রোটিন, এগুলো থেকে তোমার সেকেন্ড ফেজে। দেন এগুলো হলো অ্যাসেম্বলি হলো, এরপর লাগবে তোমার অ্যাসিমিলো ভাইরাস, তারপর বার্ডিং অফ দ্য এনভেলপ ভাইরাস এন্ড রিলিজ অফ দ্য ভাইরাস। এটা হলো স্টেজ। এখন আমরা একটু একটু করে আসি। এইটা অনেক সময় স্পেসিফিক ধরে যে ভাইরাস রিলিজ কিভাবে হয়। আমরা সিনথেসিস করলাম, ভাইরাস তৈরি হলো, ভাইরাস তৈরি হওয়ার পরে নেক্সট কোশ্চেন করে রিলিজ কিভাবে হবে। এটা রিলিজ হয় মেইনলি দুই ভাবে, একটা হলো রাপচার্স আর একটা হলো বার্ডিং। এটা ভাইরাস তোমার তৈরি হলো পরে রিলিজ হবে কিভাবে, একটা হলো বাই রাপচার্স। নন এনভেলপ ভাইরাস রিলিজ বাই দ্য রাপচার্স অফ দ্য সেল মেমব্রেন, আর এনভেলপ ভাইরাস রিলিজ বাই বার্ডিং থ্রু দ্য আউটার সেল মেমব্রেন। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পেরেছো তো? জি স্যার। পরীক্ষার সময় এটা ধরবে যে ভাইরাস রিলিজ কিভাবে হয়। আগে স্টেজগুলি ধরলো, প্রথমে যে ধরবে স্টেজগুলিটা বলার পরে, এবং এইখানে এসে ধরে যে একটা ভাইরাস সিনথেসিস হলো হোস্ট সেলের মধ্যে, রিলিজ কিভাবে হবে। তো একটা দুইটা ওয়ে, একটা হলো সেল রাপচার্স। কোন ক্ষেত্রে হবে, যখন এনভেলপ ভাইরাস থাকবে সেক্ষেত্রে রিলিজ হয়ে যাবে, রিলিজ বাই দ্য রাপচার অফ দ্য সেল। আর যে এনভেলপ ভাইরাস হবে বার্ডিং থ্রু দ্য সেল মেমব্রেন, এক্সেপশন হারপেস। তাহলে এই যে এনভেলপটা এরা পেলো, এনভেলপ ভাইরাসের অন্যভাবে প্রশ্ন আসে যে এনভেলপ ভাইরাস এনভেলপ কোথেকে আসে, ফ্রম দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন, except herpes virus. Herpes virus get their envelope কোথেকে আসে, from nuclear membrane. Envelope virus get their envelope from the cytoplasmic membrane, except herpes virus, which get their envelope from the nuclear membrane. এটা এক্সেপশন, সবটা এক্সেপশনগুলির মধ্যে রাখবে, এটাও ধরবে। দেখো যে বার্ডিং ডাজ নট ড্যামেজ টু দ্য হেলথ, যারা বার্ডিং হয় সেল ড্যামেজ হয় না, সেল থেকে যায়। আর যেটা রিলিজ, যেটা তোমার রাপচার হয়, সেক্ষেত্রে সেলটা ড্যামেজড হয়। এখানে একটু এই ছবিতে দেখানো হয়েছে, দেখো এটা ভাইরাল ক্যাপসিড। এইটা আসলো এই যে বার্ডিং হলো, বার্ডিং হয়ে এই যে বের হয়ে গেল, সেলটা কোন থেকে গেল, হোস্ট সেল। এটা হোস্ট সেল থেকে গেল। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে ছবি দেওয়া আছে। এখানে দেখো এই যে ছিল অ্যাটাচমেন্ট, আনকোটিং, early replication, late replication, late AL assembly, and this is the release. এটা হলো টোটাল ভাইরাল সার্কেল। এটা যে কোনো একটা বই থেকে যেটাই পড়ো না কেন একটু বুঝে পড়লে হবে, কিন্তু একটু সময় দিতে হবে। এইটা একই জিনিস তোমাদের লেন্সে আছে এইভাবে। এটা হোস্ট সেল, এটা হোস্ট সেলের তোমার নিউক্লিয়াস, এটা হলো সাইটোপ্লাজম। এই হলো তোমার পেনিট্রেট করলো, পেনিট্রেট কোথায় গেল, সাইটোপ্লাজমে গেল। সাইটোপ্লাজমে গেলে এখানে আনকোটিং হলো, আনকোটিং হওয়ার পরে কোথায় গেল, আনকোটিং হয়ে যে
তো তৈরি করলো, ভাইরাল মেসেঞ্জারে তৈরি করলো, মেসেঞ্জারে আলটিমেটলি গেল কোথায়, এখানে গিয়ে আর্লি ট্রান্সক্রিপশন হলো, আর্লি ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়, এনজাইমস এন্ড, এখানে আর্লি এনজাইমগুলো তৈরি হয়। এরপর লেট ট্রান্সক্রিপশনে এখানে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয়। এরপর হলো এই দেখো, এরপর হলো এখানে এসে তোমার হলো ভাইরাস গুলো সিনথেসিস ছিল, দেন রিলিজ হলো। এই যে স্টেজটা একদম 1 2 3 4 5 করে তোমরা যে কোনো বই থেকে একটু লেখা শিখবে। এটা পরীক্ষা আসতে পারে, 2 আড়াই নম্বরের পরীক্ষা থাকে, ভাইবার তো এটা একদম মানে থাকেই। ভাইরাস লাইফ সাইকেল লাগবে না, লাগবে না। দিস ইজ ইম্পর্টেন্ট, আউটকাম অফ ভাইরাল ইনফেকশনস, এটা ভাইবা ধরতে পারে। ইনফেকশন হলো কি হতে পারে, আমরা যে এইভাবে চিন্তা করি, এটা আমাদের জন্য একটু কঠিন হবে। ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার পরে কি হতে পারে, একটা ট্রান্সফর্ম সেল, যেটা মেলিগনেন্সি চিন্তা করি, যে ভাইরাস মেলিগনেন্সি করে এটা ট্রান্সফর্ম করতে পারে। লাইটিক সাইকেল, সেলটা ভেঙে ফেলতে পারে। আর একটা হলো পারসিস্টেন্স থাকতে পারে, আর একটা হলো ল্যাটেন্ট ফেজে চলে যেতে পারে। 4টা ফেজ হতে পারে। একটা ভাইরাস যখন ইনফেকশন হয়, যে গোস টু 4 ফেজ, একটা ট্রান্সফর্ম সেল যেটা মেলিগনেন্সি তৈরি করে, আর একটা হলো সেলটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, আর একটা সেলের মধ্যে থাকতে পারে কিছুক্ষণের জন্য, আর একটা ল্যাটেন্ট থাকতে পারে, এটা ডিকেডস। এটা সবগুলো এক্সাম্পল আছে, পরবর্তী সময় এক সময় একটা আসবে। এখানে কিছু এক্সাম্পল আছে, লাইটিক ফেজ যেটা পোলিওমাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, পারসিস্টেন্ট ইনফেকশনস, আমরা বলি যে ক্রনিক ভাইরাস হেপাটাইটিস, এখানে পারসিস্টেন্ট থাকে, সেটা আমরা পরে পড়বো। যে হেপাটাইটিস বি ইনফেকশন, হেপাটাইটিস সি ক্যান রিমেইন at persistence stage for decades. আর থাকে ল্যাটেন্ট ভাইরাস। পারসিস্টেন্ট ল্যাটেন্টের পার্থক্য আছে। পারসিস্টেন্স হলো ইট ক্যান কন্টিনিউয়াসলি কজেস সেল ড্যামেজ, করতে পারে অল্প 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 করতে পারে। যে ল্যাটেন্ট এটা কিছু করে না, যখন থাকে একদম ল্যাটেন্ট, কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে না। আর পারসিস্টেন্ট মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে, বাট সাবক্লিনিক্যাল স্টেজে সেল ড্যামেজ করে, হয়তো একটু 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 করে, সাইন্স সিম্পটম থাকে না। হঠাৎ করে হেপাটাইটিস বি করা হলো, দেখা গেল পজিটিভ, পেশেন্টের কোনো কমপ্লেন নাই, কিন্তু এটা তো 5 বছর 10 বছর লাগবে, 5 বছর 10 বছর পর দেখা যাবে পেশেন্ট বিকাম সিরোটিক অর ভার্চুয়াল কার্সিনোমা। বাট যে ল্যাটেন্ট যেটা আছে হারপিস, এটা থাকতে পারে উইদাউট এনি সাইন সিমটমস ফর হোল লাইফ, যদি রিকারেন্ট না হয় তাহলে এটা থেকে যেতে পারে। আর ওইটারই যেটা আগেরটাই কন্টিনিউশন, ভাইরাস ক্যান কজেস ক্রনিক অর পারসিস্টেন্ট ইনফেকশন। ওই যেটা বলে যে পারসিস্টেন্ট থাকে, ইট ক্যান কজেস ক্রনিক ইনফেকশন। এক্সাম্পল হেপাটাইটিস বি ইনফেকশন, আচ্ছা ল্যাটেন্ট তো আগেই বললাম, অ্যাবর্টিভ ইনফেকশন লাগবে না, লাগবে না। আচ্ছা ব্যাকটেরিওফাজ এটা একটু পরবর্তী সময় আরো হয়তো লাগবে, একটু নামটা লেখা নাও, পরীক্ষার সময় থাকে। ব্যাকটেরিওফাজ এটা একটা ইম্পর্টেন্ট ভাইরাস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফাজ এটা আলাদাভাবে পড়ানোর হয়তো সুযোগ যদি থাকে তো হবে, নাহলে দরকার নাই, তোমাদের অত কিছু জিজ্ঞেস করে না। ডেন্টালে হয়তো জাস্ট জিজ্ঞেস করে হোয়াট ইজ ফাস, অনেক সময় ব্যাকটেরিওফাজ না, আমরা বলি অনলি ফাস। এক কথায় the virus that infect bacteria, এটা হলো ব্যাকটেরিয়াফাজ।
এটা কি ক্লিয়ার? খুব জি বেশি স্যার। হবে না, জাস্ট মানে এখানে যদি গন্ডগোল না করে তাহলে হলো ব্যাকটেরিওফাজ হলো যেসব ভাইরাস। ভাইরাস ইনফেক্ট করে। ব্যাকটেরিয়া তো ভাইরাস ইনফেক্ট করে সব ধরনের, অ্যানিমেলকে করে, প্লান্টকে করে। ভাইরাস হলো ইনফেক্ট অলসো ব্যাকটেরিয়া। যেসব ভাইরাসগুলি ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তাকে বলি আমরা ব্যাকটেরিওফাজ। অনেক সময় শুধু ফাজও থাকে, ব্যাকটেরিওফাজ না, শুধু অনলি ফাজ থাকে। ফাজ থাকলে হলো ব্যাকটেরিওফাজ। এটা কি থাকে? প্রোটিন কোড থাকে আর হেড উইচ সারাউন্ডেড বাই দ্য নিউক্লিক অ্যাসিড জেনোম। ওই একই রকম ভাইরাস যে স্ট্রাকচার থাকে তাই থাকে, শুধু স্ট্রাকচার এটা টেইল থাকে, এটা টেইল থাকে, এটা শুধু হেডস। এই যে এরকম একটা জিনিস থাকে, দেখো আগের স্ট্রাকচার সেম, এখানে ডিএনএ অথবা থাকলো অথবা আরএনএ থাকলো, এখানে এই একটা জিনিস থাকে টেইল, যেটা অন্য, এটা হলো ভাইরাসের অ্যাটাচ হওয়ার জন্য তোমার এই জিনিসটা থাকে। এখান থেকে অনেক সময় যে থাকে শর্ট নোট থাকে, তোমাদের থেকে এমবিবিএস বেশি থাকে, যে শর্ট নোট অন ফাস, শর্ট নোট অন ব্যাকটেরিওফাজ। এখন যেহেতু তোমাদের কোর্সটা 5 বছর হয়েছে, আগে আমরা এটা আসলে ডেন্টালে এই ধরনের প্রশ্ন করা হইতো না। ফিউচারে করা হবে কিনা এটা বলা কঠিন, কারণ তোমাদের মডারেশন যে টিচাররা করে এরা কিন্তু তোমাদের ইউজুয়ালি, তোমরা জানো তোমাদের আলাদা আলাদা টিচার নাই, বহুত এখানেও চিটাং মেডিকেলও নাই, এখানেও নাই। চিটাং মেডিকেলও মাইক্রোলজি ডিপার্টমেন্ট টিচাররা পড়ায়, এখানেও তাই। তো অনেক সময় পরীক্ষার সময় এমবিবিএস বিডিএস এগুলো অত মনে থাকে না, বাকি যেহেতু একই টিচার সব পড়ায়, সেক্ষেত্রে একটু হালকা একটু লাগবে যে ফার্স্ট কি। এই জায়গাটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিওফাজ করতে গেলে। ফেট অফ ব্যাকটেরিওফাজ, একটা ফাজ ইনফেকশন হলো, একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলে কি হবে? দুইটা ফেজ হতে পারে, একটা লাইটিক ফাজ, একটা লাইসোজেনিক ফাজ। লাইটিক অ্যান্ড লাইসোজেনিক। লাইটিক মানে এটা হলো সেলের মধ্যে ঢুকলো, সেলটাকে ডিস্ট্রয় করে ফেললো। সেল মানে কি? ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলো এবং এটাকে লাইসিস করে ফেললো, তার মানে কি? ডিস্ট্রয় দ্য সেল, ডিস্ট্রয় দ্য মানে ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া। এটার জন্য অত আমাদের ঝামেলা কিছু নাই, কিন্তু লাইসোজেনিকটা ইম্পর্টেন্ট। এটা হলো কি সেলকে ডিস্ট্রয় করে না, বাট ইন্টিগ্রেটেড উইথ দ্য জিনোম অফ দ্য সেলস। এটাই বলো ইন্টিগ্রেটেড ইন দ্য হোস্ট সেল জিনোম। হোস্ট মানে কোনটা? হোস্ট হলো গিয়ে ব্যাকটেরিয়া, উইদাউট কিলিং দ্য হোস্ট। এটা ইন্টিগ্রেট করে গেল, বাট এটা কিল করলো না। এই ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়। আমরা যতগুলো এই যে ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যতগুলো আসবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে যে এনজাইমগুলি তৈরি করে এগুলো অনেকটা তোমার ফাজ মিডিয়েটেড, আমরা বলি যে ফাজ ইনফেক্টেড, ফাজ মিডিয়েটেড। ব্যাকটেরিয়ার অনেকগুলি তোমার এনজাইম এন্ড টক্সিন আর ফাজ মিডিয়েটেড। ফর এক্সাম্পল ডিপথিরিয়া, তোমার ডিপথিরিয়া টক্সিন, এটা হলো ফাজ মিডিয়েটেড। ভিব্রিও কলেরা হলো ফাজ মিডিয়েটেড। এই জন্য এটা ইম্পর্টেন্ট, যেগুলো লাইটিক ফাজ, দিস আর ইম্পর্টেন্ট ফর drug resistance and also for production of toxin and enzymes of many types of bacteria. So এই ক্ষেত্রে যদি কোনো একটা শর্ট নোট অথবা কিছু একটা থাকে, সেক্ষেত্রে একটু রেডি থাকতে হবে। আর ভাই তো বললাম অল্প একটু জিজ্ঞেস করতে পারে। এটা আগে একটু বলা হয়েছে যে ফেস ব্যাকটেরিওফাজের ফেট কি হবে। ফেট অফ ব্যাকটেরিওফাজ মাল্টিপ্লিকেশন, যে লাইটিক সাইকেল কি হলো? ফেস কজেস লাইসিস এন্ড ডেথ অফ দ্য হোস্ট সেল। আর লাইসোজেনিক ক্ষেত্রে তোমার প্রোফেজ ডিএনএ ইনকর্পোরেট ইন দ্য হোস্ট সেল। প্রোফেজ মানে হলো তোমার ভাইরাস থেকে আসলো, যে ডিএনএটা ই করে গেল। আচ্ছা, এগুলি তোমাদের আর দুদিন লাগবে না।
তোমাদের জন্য এখানে অত কিছু দরকার নাই, এখানে শুধু কিছু ফাজ রিলেটেড ডিজিজ থাকে যদি কখনো বাইবে আসে। লাস্ট ট্রান্সপারেন্সি, এই যে বললাম করনিব্যাকটেরিয়াম ডেপ 3, স্ট্রেপ্টোপাইজেনাস, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই যে টক্সিন গুলি অল আর ফাজ মিডিয়েটেড। তাহলে ফাজগুলি থাকে কিভাবে? আবার দেখো টার্মটা লাইসোজেনিক স্টেজ থাকে। দিস ভাইরাস DNA remain as lysogenic stage in the host cell DNA. Example, করনিব্যাকটেরিয়াম ডেপ 3, অথবা এগুলো আলাদা যখন পড়তে যাবো তখন এগুলো টার্মগুলো চলে আসবে। তাহলে আমরা যদি এটা সামারি করি পুরা ক্লাসটা, তাহলে তোমার এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আসবে, এটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার কি থাকবে। এনভেলাপ ভাইরাস, এনভেলাপ কোথেকে আসে? বলো তো যখন একজন এনভেলাপ ভাইরাস, এনভেলাপ কোথেকে আসে? এনভেলাপ ভাইরাসের এনভেলাপ কোথেকে আসে? স্যার লাইপোপ্রোটিন কোড এটা। কোথেকে আসে? স্যার লিপিড ফর্মটা স্যার হোস্ট সেল হোস্ট সেলের সাইটোপ্লাজম মেমব্রেন থেকে আসে। They get their envelope from the cytoplasmic membrane of the host cell, except কে? একটা স্যার exception, হারপিস। herpes. They get their envelope from nuclear membrane. তারপর রেপ্লিকেশন থাকবে। রেপ্লিকেশন স্টেজ গুলি হলো তোমার কি? যেখানে বলো একজনে বলো, তাহলে বাকিদের এটা মনে হবে। স্টেজ অফ রেপ্লিকেশন, অ্যাটাচমেন্ট, তারপরে পেনিট্রেশন, আনকোটিং, আর্লি ট্রান্সলেশন ট্রান্সফরমেশন, তারপর নিউক্লিক সিনথেসিস, লেট ট্রান্সলেশন এন্ড লেট ট্রান্সমিশনস, দেন অ্যাসেম্বলি অফ দ্য ভাইরাস, দেন রিলিজ অফ দ্য ভাইরাস। রিলিজ হয় কয়ভাবে? দুই ভাবে, একটা হলো বাই বার্ডিং আর বাই কে, আরেকটা কি সেল লাইসিস। After assembly, virus may release by two way, one by rupture or by budding. Budding এর মাধ্যমে কোন রিলিজ হয়? Those are envelope virus. এগুলো একটু কমন সেন্স খাটায় বললে হবে। আর যেগুলি নন এনভেলপ তারা হবে রাপচার্স অফ দ্য ভাইরাস। ইনফেকশনের পরে আচ্ছা, এখানে একটু পারলেই হবে। নেক্সট ক্লাস আমরা যাব হলো তোমার, একটু দেখে আসবে, হারপেস। নেক্সট ক্লাস আমরা করবো হারপেস। হারপেসের পরে তোমাদের হলো থাকবে হেপাটাইটিস, HIV, আর কি পরীক্ষা কি থাকে? পরীক্ষায় ভাইরোলজিতে কি থাকে দেখছো কোশ্চেন? ওরকম করে তো দেখিনি। দেখো নাই। আচ্ছা, হারপেসের পরে তোমাদের হেপাটাইটিসটা পড়াবো, হেপাটাইটিস পরে HIV পড়াবো, তারপর আমরা অন্যগুলি আস্তে আস্তে দেখবো আর কি। এক্সাম ওরিয়েন্টেড প্লাস নিড বেসড, তোমাদের কোনগুলি লাগে, কোনগুলি পরীক্ষা থাকে। তো হারপেসটা দেখে আসবে। হারপেসটা একটু ঝামেলা আছে, মনোভাইরাস থেকে একটু তোমরা জানো। আর এগুলো একটু নিজে পড়ে নেবে, যে RNA ভাইরাস, DNA ভাইরাস, ইনভেলাপ ভাইরাস, নন ইনভেলাপ ভাইরাস, এগুলো নিজেরা পড়ে নেবে। এগুলো মুখস্থ করার কোনো উপায় নাই। পড়তে গিয়ে যদি কোথাও তোমার ঝামেলা হয়, কোথাও না বুঝো, সেক্ষেত্রে আমাদের সাথে যে কোনো সময়
শেয়ার করতে পারো, অসুবিধা নাই। ইনসান তোমাদের মোট পাঠ 31 না? না স্যার, আমরা 38 মতো। আচ্ছা 33 জন আছে, বাকি 5 জন এই পাঠাই দিও। মানে ওকে স্যার। একটা হলো গত ক্লাসেরটাও আমার কাছে সম্ভবত নাই মনে হয়। কিসে পাঠাও, হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপে স্যার পাঠাবো স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। তোমাদের ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, একজন নেয় নাই, উনি ফেলবে। আমরা আশা করছি যে ক্লাস শীঘ্রই হয়তো খুলে দিবে, তোমাদের সামনাসামনি পাওয়া যাবে। তো ওইভাবেই প্রিপেয়ার্ড হও, সেক্ষেত্রে পরীক্ষাগুলি হয়তো খুব তাড়াতাড়ি ডেট ফেট দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, খোদা হাফেজ।